আসুন, সিরিয়াস কথাবার্তা তো অনেকই বলি। এখন আমি কিছু আপনাদের হাসির কথা বলবো, অর্থাৎ মনটাকে একটু হালকা করার জন্যে। দেখুন, যে কোনো সিরিয়াস ব্যাপার হলেই বাঙালির সাধু বসার কচকচানি শুনেই নিশ্চয়ই শুনেছেন। কীরকম কচকচানি? যেরকম, এখানে প্রস্রাব করিবেন না। কেন বাবা? এখানে পেচ্ছাপ করবেন না লিখতে কি দোষ? তাতে কি প্রস্রাবের ধারা অন্যদিকে প্রবাহিত হবে? আবার দেখুন, সাধু বাংলা ভাষার বাঙালির মজ্জায় মজ্জায়। একটু সিরিয়াস ব্যাপার হলেই সাধুর দাঁড়ি ধরে সবাই টানাটানি করে। তাতে অবশ্যই বঙ্কিমি স্বাদের কোনামাত্র নেই, আছে বিশুদ্ধ কিছু মূর্খামি। যেমন ধরুন, আপনি প্রায় চোখে দেখবেন, হয়তো চোখে পড়েও থাকবে, রাস্তা বন্ধ, কাজ চলিতেছে, এই বলে একটা সাইনবোর্ড হয়তো আপনি দেখবেন। যেন কাজ চলছে লিখলে বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে। আর হবেই না বা কেন? কাজ চলছে এ কথা লেখা যাবে না, লিখবে কি? রাস্তা বন্ধ, কাজ চলিতেছে। বুঝে দেখুন, সেই সাধু, সাধুর দাঁড়ি ধরে টানাটানি। কিংবা আগামীকাল আমাদের বার্ষিক সভা, সেখানে শানুবাবুর বাটিতে বিকাল 5 ঘটিকায় অনুষ্ঠিত হইবে। আমি ছেলেবেলায় ভাবতাম বাটিতে কি করে সভা হবে, এটা খুব চিন্তার ব্যাপার ছিল। একটা বাটিতে সভা, ওইটুকু একটা সাইজ, কোথায় লোকে বসবে, কোথায়? কিন্তু ওই শানুবাবুর বাটিটি কত বড়! বুঝতে পারছেন, আহাম্মক কি আর গাছে ফলে? ওই যে বেটা পটা মাইক হাতে নিয়ে চিল্লেই যাচ্ছে। কি চিল্লাচ্ছে? যারা মহাষ্টমীর অঞ্জলি দিতে ইচ্ছুক তারা তারা অবিলম্বে মণ্ডপে আসিয়া উপস্থিত হন। বুঝতে পারলেন? সাধুর এই মহামারীর জন্য দায়ী কে বলুন তো? বোধহয় কোনো স্কুলের শিক্ষা। আমাদের সময় পই পই করে বলা হতো, ভাষা দিয়ে লেখো। ভাষা দিয়ে মানে কঠিন কঠিন ভাষা দিয়ে। যার ভাষা যত কঠিন সে তত বেশি নম্বর পাবে। বানানেও তাই, সব জায়গায় দীর্ঘইকার। জ্যোতিভূষণ চাকি লিখেছেন, কোনো ছাত্র যদি বাড়ি লেখে, বয়াকার ডয়শূন্য রয়সী বাড়ি লেখে, তাহলে স্কুলে নিঘাত সেই বাড়ি মেরামত হবে বাড়ি, বয়াকার ডয়শূন্য রয় দীর্ঘী। এই হচ্ছে বাড়ি। বয়াকার ডয়শূন্য রয় রস্যি, এটা কিন্তু ভুল। বয়াকার ডয়শূন্য রয় দীর্ঘী, এটাই ঠিক। এটা আমরা স্কুলে শিখেছি। এমন কিছু হয় না, কি জানি এতে কি হতে পারে। সবচেয়ে কাহিল অবস্থা হলো বিয়ের, শ্রাদ্ধের ও বিয়ের কার্ড। শ্রাদ্ধের কার্ড আর বিয়ের কার্ড, বাঙালির পোশাক আশাক, খাবার দাবার কত কি বদলে গেল, কিন্তু বিয়ে আর শ্রাদ্ধের চিঠির ভাষা সেই একই রয়ে গেছে। কীরকম না, মদীয় বাসভবন থেকে সাধনাচিত ধামে গমন, এর যে রাস্তা কণ্টকাকীর্ণ তাতে কোনো সন্দেহ নেই। এই রকম ভাষা। এর সঙ্গে আশীর্বাদ বশত, আশীর্বাদ করত এবং প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে স্নাত যদি হন, তাহলে তো একেবারে পোয়া 12। বিয়ের চিঠির ভাষা একটু বদলাতে যান, সমাজপতিরা আপনার টিকি ধরে নাড়িয়ে দেবে। যেন সাধু ভাষায় না লিখলে বিবাহ বিচ্ছেদ অনিবার্য। ভাষার মৌলবাদ অতি সাংঘাতিক। কোথায় যেন পড়েছিলাম, বুঝতে পেরেছেন? কোথায় একটা যেন পড়েছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না। সেখানে লেখা ছিল, আমার কনিষ্ঠ ভ্রাতুষ্পুত্রের পঞ্চম পুত্র শ্রীমান অঘোরকান্তির সহিত পূর্বতন কুষ্ঠিয়া নিবাসী অধুনা গঙ্গাপক্ষে নিমজ্জিত ... বুঝুন ঠেলা। এই কার্ড লিখবেন বলেই বোধহয় ভদ্রলোক এতদিন বেঁচে ছিলেন। আমার বিয়ের কার্ড লেখার সময় আমি আমার এক অকৃতদা রিটায়ার্ড স্কুল মাস্টার ধরণী জেঠুর কাছে পরামর্শ চাইতে গিয়েছিলাম। জেঠু বলল, লেখ, আমি অমুক তারিখে বিয়া করমু, সন্ধ্যা বেলায় আমাগো বাড়িতে আইসা দুগ্গা ডাইল আর ভাত খাইয়া যাইবেন, এটা লেখ। আমি আবার বলছি, সেই জেঠু কি বলেছিলেন শুনুন। জেঠু বলেছিলেন, লেখ লেখ, আমি বলতাছি তুই লেখ, আমি অমুক তারিখে বিয়ার করমু, সন্ধ্যাবেলায় আমাগো বাড়িতে আইয়া দুগা ডাইল ভাত খাইয়া যাইবেন।
বুঝতে পারলেন? এই বিপ্লবটা করতে পারলে নিজেকে চে গুয়েভারা ভাবতাম, কিন্তু আমি পারিনি। অগত্যা ওই আশীর্বাদ করো তো। বাড়ির দলিল কোনোদিন পড়েছেন? আমি একবার পড়ার চেষ্টা করেছিলাম, 2 লাইন পড়ার পর মনে হলো এখন থাক, পরে পড়ব। সেই পরে কিন্তু আজ আর কোনো পর্যন্ত হয়ে ওঠেনি, আজও পড়ার সময় করে উঠতে পারেনি। সুতরাং আমাদের অভ্যাস সেই রয়ে গেছে, সাধুর দাঁড়ি ধরে টানাটানি করা। অবশ্য এখন দিনকাল পাল্টাচ্ছে, অনেক কিছুই পাল্টাবে, এটাই স্বভাব, যুগের পরিবর্তন তো হচ্ছেই, এটা মনে রাখবেন। নমস্কার। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন প্রায়ই আসতো, এসে 2-4 দিন, 1 সপ্তাহ থেকে যেত। বন্ধুবান্ধবও অনেক আসতো। এখন প্রত্যেকটা ফ্যামিলি খুব ছোট ছোট হয়ে গেছে, ফলে বাড়িতে আত্মীয় স্বজন আসাও অনেক কমে গেছে। আচ্ছা, আমার প্রশ্নটা মাঝে মাঝেই, এই প্রশ্নটা মাথার মধ্যে আসে, আচ্ছা আজকাল আর কেউ কি বেড়াতে আসে? সেই মুখে সলাজ হাসি নিয়ে এসে বলে, এই আবার এসে পড়ে, খুব অসুবিধায় ফেললাম গো তোমাদের, খুব অসুবিধায় ফেললাম। কি জানি, এটা হলেও হতে পারে অসুবিধায় ফেললাম, কিন্তু ততক্ষণে কেউ এগিয়ে এসে প্রণাম করতে করতে বলবে, বাবা এতদিনে মনে পড়লো। এমনও হয়েছে আমাদের জীবনে, যে কেউ কাউকে ঢুকতে দেখা যায়, রিক্সা বা ভ্যান থেকে নামতে দেখার মধ্যে একটা আশ্চর্য রোমাঞ্চকর ব্যাপার থাকে। আমরা তখন ছোট ছিলাম, বাড়িতে আত্মীয় স্বজন কেউ এলে আমরা কিন্তু খুব আনন্দ পেতাম, কারণ আবার ভালো মন্দ রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, বেড়াতে যাওয়া হবে, খুব আনন্দ পেতাম, কারণ তখন আমরা অত বুঝতাম না সংসারের ব্যাপারগুলো, ছোটও ছিলাম। তাদের ব্যাগের ভেতর থাকতো আর একটা ব্যাগ, তার ভেতরে পুঁটলি। তারা থাকতেন কেউ কেউ 7 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিনও থাকতেন। জমিয়ে রাখতেন গল্পে গুজবে, বাড়ির পুকুরের মাছের গল্প, খালবিলের ধারে আউশের ক্ষেতের ধারে আলের গল্প, তাদের গোয়াল ঘরে লক্ষ্মী গাইয়ের দুষ্টু বাছুরের গল্প। এসব শুনতে শুনতে আমাদের দিন কোথা দিয়ে যে কেটে যেত সেটা আর বুঝতে পারতাম না। তারা এলে মা বলতেন, নাও নাও নাও, তাড়াতাড়ি স্নান করে নাও, এই নাও গামছা, এই দেখো কলতলাটা কিন্তু খুব পিছল হয়ে আছে, স্নান করে এসেই খেয়ে নেবে, বুঝতে পেরেছ? সেই কখন তোমরা খেয়ে দিয়ে বেরিয়েছো। তারা আপত্তি করতেন না, তারা বলতেন না জামা কাপড় নিয়ে এসেছি, আমাদের গামছা আমাদের ব্যাগেই রয়েছে, এই কথা তারা বলতেন না। বরং বলতেন, কোন বালতিটা নেমো বৌদি, গায়ে মাখার সর্ষের তেলের শিশিটা কই। এমন এখন যেন আবার কিছু রাঁধতে টাঁধতে যাবেন না আমাদের জন্যে, যা আছে তাই দিয়েই আজকে হয়ে যাবে। ও বাবু, ও বুনু, শোন 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 শোন, তোরা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদের না হয় আমাদের সাথেই খাইয়ে দেবেন। তারা এসে বসে থাকতেন না, তারা আমাদের সাথে ঘুরতেন, আমাদের সাথে খেলা করতেন, সর্বক্ষণ আমাদের হই হই করে সমস্ত দিনটা কাটতো। তারা বলতেন, আরে বাবু তুই তো দারুণ ছুটতে পারিস। তারা রাতে কোনো বাড়তি ঘরে শুতেন না, বাড়তি ঘর বা থাকলে থাকতোই না, খাট না থাকলেও একই ঘরে মাটিতেই ঢালাও বিছনা করা হতো। তাদের কিন্তু কোনো অসন্তুষ্টি তাদের মধ্যে ছিল না। তারা রাতে কোনো একটা বাড়তি ঘরেও শুতেন না, আমাদের সঙ্গে শুতেন, এবং শুয়েও রাত্রির 1টা-1:30 অবধি গল্প চলতো। চলে যাবার দিন এলে আমাদের মনে হতো কিভাবে আরও একটা দিন, আরও 2 দিন হাতে রেখে তাদেরকে বলা যায় না আরও 1 দিন থেকে যেতে। তাই আমাদের আবদারে তারা রূপকথার সেই রূপ নীলপরীর মতন তারা বলতো, ঠিক আছে রে বাবা, ঠিক আছে, আজকে তাহলে যাচ্ছি না, বুঝতে পেরেছেন, পরশুদিন উঠেই কিন্তু রওনা দেবো, তখন কিন্তু আর আটকাবি না। তারা ব্যাগ গুছিয়ে নিতেন, মা ক্ষেতের সবজি, ফল পাকুড়, খেজুরের গুড় সব পোটলা বেঁধে তাদেরকে দিয়ে দিতেন। রাস্তায় তারা কি খাবে সে ব্যাপারেও চিন্তা করতেন। আমাদের গলার কাছটায় দলা পাকাতো, বুকের কাছটায় মনে হতো কি যেন ফাঁকা হয়ে গেল, যেন বাড়ির কোনো কামিনী গন্ধরাজ কেউ যেন কেটে নিয়ে চলে গেছে। তবে কথা বলার বেশি ঝুঁকি নিতাম না, ভালো করে পড়ো বা মার কথা শুনে এ সমস্তগুলো শুনতাম। তারা যাওয়ার সময় বলতো, ওরে বাবু ভালো করে পড়াশোনা করিস, আমরা ঘাড় নেড়ে সম্মতি জানাতাম। পায়ের বুড়ো আঙুলের উদ্গত
কান্নার স্বরলিপি একে একে গলার কাছে দলা পাকিয়ে উঠত, সেটাকে হালকা করতে চাইতাম। কান্নাটা কিসের জন্যে? যে এতদিন তারা ছিল আমাদের কাছে, এখন তারা চলে যাচ্ছে। মা তখন বলতো, শোন, পৌঁছে কিন্তু চিঠি দিস। কেউ বলতো, সাবধানে যেও কিন্তু, দুগ্গা দুগ্গা। শেষ পর্যন্ত তারা ফিরে তাকাতেন। দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া অবধি আমরা তাদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতাম। এখনো কি আত্মীয়রা, অতিথিরা এইভাবে আসেন? কি জানি, এটা আমি ঠিক মতো বলতে পারবো না, কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। ছোট ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী, একটা কি দুটো বাচ্চা, বড়জোর স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন, আর না হলে শ্বশুরবাড়ির লোকজন, এই দুয়ে মিলে মাঝে মধ্যে আসে। আর এত কাকা কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, তাদের লোকজন এখন আর এলেও একবার এবেলা এলে বিকেলে চলে যায়, তার বেশি তারা কেউ থাকতেও চায় না। এইভাবে অতিথিরা আসেন, এইভাবে আদর আপ্যায়ন, অনাবিল আন্তরিকতা, একা কি এখন আর আমরা পাই, দেখতে পাই? আমাদের বুকের মধ্যে ততটা কি জায়গা এখনো আছে? কে জানে, সেটা কিন্তু আমি আর বলতে পারছি না। নমস্কার।